এক অজানা শক্তির বলে গ্রামের প্রতিটি মানুষ রোজ রাতে গভীর নিদ্রায় মগ্ন হয়ে যেতেন। কি এমন হতো তাদের সাথে? তারানাথ তান্ত্রিক কি পারবেন সেই রহস্যের সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ঘুমনগরী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে কৌশিক, কুণাল ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ঘুমনগরী। আকাশে এক ফোঁটা আলো নেই। আকাশের দিকে তাকালে মনে হয় গোটা আকাশটা মেঘে ঢেকে রয়েছে। কোথাও একটা চাঁদ রয়েছে বটে, তবে তার আলো মেঘের আস্তরণ ভেদ করে মাটি পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আমি গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি। এমন সময় বাড়ির বাইরে গ্রামের পথে থাকলে ঠান্ডা লাগে। কোনো একটা বাড়িতে আশ্রয় নেব ভেবে যে বাড়ির দরজায় গিয়েই কড়া নাড়ি না কেন, ভেতর থেকে কারো কথাই ভেসে আসে না। প্রবলভাবে দরজা ধাক্কা দেওয়ার পরেও ভেতর থেকে কোনো গ্রামের মানুষ এসে পড়ে না। বড় অবাক লাগছিল। আবার বারবার মনে হচ্ছিল এমন রাতে বিপদে পড়ে গ্রামের বাড়িতে আশ্রয় নিতে এসেছি, অথচ গ্রামের মানুষ দরজা খুলছে না কেন। সচরাচর এমনটা তো হয় না। গ্রামের মানুষ অতিথিদের দেবতা বলে মনে করে। যত রাতেই বিপদে পড়ে কেউ আসুক না কেন, তাকে আর যাই হোক আশ্রয় তারা দেয়। অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের ভেতরে মানুষ রয়েছে। কোনো কোনো বাড়ির জানালা দরজার ফাঁক দিয়ে হ্যারিকেনের সামান্য আলো দেখা যাচ্ছে। তবে কেউ যদি দরজা না খোলে তাহলে তো আমি আর দরজা খুলে ভেতরে ঢুকতে পারি না। ক্রমে ক্রমে যখন বুঝতে পারলাম এই গ্রামে কেউ দরজা খুলবে না, তখন একটা বাড়ির দাওয়া খুঁজতে লাগলাম। এমন একটা দাওয়া যেখানে ঠান্ডা কম লাগবে, সেখানে শুয়ে অন্তত গোটা রাতটা আমি কাটিয়ে দিতে পারবো। আমার পরনে কোনো কাপড় নেই। নিম্নাঙ্গে একটা লাল রঙের কাপড় আর গায়ের উপর জড়িয়ে রাখা একটা লাল কাপড়। তবে এই কাপড় ঠান্ডা মানবে না। ঠান্ডা হাওয়া কাপড় ভেদ করে আমার চামড়া দিয়ে যেন মাংস পর্যন্ত কাঁপিয়ে দিতে শুরু করেছে। ওদিকে শীতে কাঁপতে কাঁপতে আমি মধুসুন্দরী দেবীর নাম জপ করতে করতে শুধু রাতের জন্য একটা আশ্রয় খুঁজছি। কিচ্ছু চাই না আমার আর কি। যে চেষ্টায় আমি ক্লান্ত হয়েছি বটে, তবে খিদের চেষ্টা সংবরণ করতে পারবো। যেটা পারবো না সেটা হলো এমন প্রবল শীতের হাত থেকে বাঁচতে। গোটা গ্রামে মনে হয় ঘর বলতে 25 থেকে 30টা। তোমাদের কি বলবো, তোমরা বিশ্বাস করবে না, প্রতি ঘরের দরজায় আমি কড়া নাড়িয়েছি, কিন্তু কেউ দরজা খুলে দেয়নি। এক সময় বিরক্ত হয়ে সেই গ্রাম ছেড়ে পাশের গ্রামে যাব বলে পা বাড়াতেই বুঝতে পারলাম গ্রামের শেষে রয়েছে একটা জঙ্গল। সেই জঙ্গল দিয়ে আমায় হেঁটে যেতে হবে রাতের বেলা। জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া কোনো কাজের কথা নয়, তাই বাধ্য হয়ে আমায় আবার ফিরে আসতে হলো সেই গ্রামের একটা বাড়ির গোয়াল ঘরের কাছটায় বসে রইলাম। সেখানে গরুগুলো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একপাশে খড় ডাঁই করে রাখা হয়েছে। সে ঘরের উপরে কোনো রকমে শুয়ে সামান্য খড় টেনে নিয়ে পা থেকে বুক পর্যন্ত ঢেকে দিলাম। তারপর বুঝতে পারলাম আস্তে আস্তে ঠান্ডাটা কমে আসছে। ঘরের গরম আমার শরীরকে গরম করে চলছিল একটু একটু করে। এমন প্রবল শীতের রাতে গরম উষ্ণ থাকে আমার শরীর, কিন্তু আরো ক্লান্ত হয়ে আসতে শুরু করলো। একসময় দেখতে দেখতে আমার দুটো চোখ বুজে এলো। এভাবে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই।
তবে ঘুমের মধ্যে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। দেখতে পেলাম আমি একটা অন্ধকার পথ ধরে হেঁটে চলেছি, আর হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকাতেই বোঝা যায় কোথা থেকে যেন একটা মৃদু আলো আছে, কিন্তু ওটার উৎস বোঝা সম্ভব নয়। সেই আলোটা লক্ষ্য করে আমি হেঁটে চলেছি। শুধু আমি নয়, আমার চারপাশে যেন আমার মতোই আরো অনেকেই হেঁটে চলেছে সেদিকেই। তবে তাদের দেখা সম্ভব নয়, কালো কালো ছায়ামূর্তি দেখতে পাচ্ছি শুধু। যারা আমার মতো হেঁটে যাচ্ছে, আমি দুটো হাত তুলে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু তারা আমায় দেখতে পাচ্ছে না। যেন মনে হচ্ছে কোনো একটা নেশার ঘোরে তারা হেঁটে চলেছে। আমি সামনের দিকে হেঁটে চলেছি বটে, তবে আমার পা যেন আমার নিজের ইচ্ছেতে গিয়ে যাচ্ছে না, আমার পা গিয়ে যাচ্ছে অন্য কারোর একটা ইচ্ছেতে। এবার সামনের সেই আলোর দিকে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করলাম সেখানে আসলে কি রয়েছে, আর তখনই মনের মধ্যে যেন বুঝতে পারলাম ওই আলোর কাছে কে একটা দাঁড়িয়ে রয়েছে। যে দাঁড়িয়ে রয়েছে তাকে অনেকটা মানুষের মতো মনে হলো। তার মাথার দুপাশে কি যেন বাইরে বেরিয়ে রয়েছে। আগেই বলেছি অন্ধকার, তাই স্পষ্টভাবে দেখা সম্ভব নয়, কিন্তু আলোর ঠিক সামনে দাঁড়িয়ে থাকার জন্য তার অবয়বটা মোটামুটি ভাবে দেখা যায়। আর সেই অবয়ব যেন নিজের একটা হাত তুলে সামনের দিকে কিছু একটা করে চলেছে, আর তারই আকর্ষণে আমরা সবাই হেঁটে চলেছি তার দিকে। এমন একটা স্বপ্ন আমি কিন্তু আগে কখনো দেখিনি। বারবার মনে হতে লাগলো আমি এখানে এসে ঘুমানোর পরেই স্বপ্নটা দেখেছি, তবে ব্যাপারটা তখন বুঝতে পারিনি, বুঝতে পেরেছিলাম আরো পরে। যে পথে আমরা হেঁটে চলেছি সে পথে যেন হাঁটার শেষ নেই। দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, যেন গুনগুন স্বরে একদল মৌমাছি আর ঝিঁঝি পোকা একসাথে গান জুড়ে দিয়েছে। সেই শব্দ শুনতে শুনতে চোখের পাতা মাঝে মাঝে ভারী হয়ে আসে, যেন মনে হয় গভীর ঘুমের রাত আমরা তলিয়ে যাচ্ছি। আমরা বললাম কারণ আমার পাশে যারা হেঁটে চলেছে তাদেরও মনে হয় একই অনুভূতি হচ্ছে। সে এমন এক অনুভূতি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। গোটা শরীর কারো একটা আকর্ষণে সামনের দিকে গিয়ে যাচ্ছে, তবে দুটো চোখ যেন নিজের মতোই মাঝে মাঝে ভারী হয়ে আসছে। নিজের মনের সমস্ত শক্তি ব্যবহার করে যেন চোখ খোলা রাখার চেষ্টা করে চলেছি আমি, অথচ সেই চেষ্টার মাঝে মাঝে বিফল হয়ে যাচ্ছে প্রবল ঘুমের ঢলে পড়া। যেন হঠাৎ করেই চোখ খুলে যায়। তেমনি হচ্ছে আমার ক্ষেত্রেও। আমার গায়ের পোশাকের দিকে তাকিয়ে দেখার মতো ক্ষমতা আমার নেই। আমার দৃষ্টির সামনে চারপাশে, কিন্তু নিচের দিকে কখনোই সম্ভব নয়। তবুও বুঝতে পারছি পায়ের তলায় যেন নরম কিছু একটা রয়েছে। নরম ভিজে কাদামাটির উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আমাদের পা মাঝে মাঝে সেই কাদামাটিতে আটকে যাচ্ছে, তবে খুব তীব্রভাবে নয়, তাই হাঁটার কোনো সমস্যা হচ্ছে না। আরেকটু ওখানে গিয়ে যাওয়ার পর আর চোখ খোলা রাখতে পারলাম না, ঘুমে লুটিয়ে পড়লাম। আর ঠিক তখনই চারপাশে ধপ ধপ শব্দ শুনে চারপাশে তাকাতেই দেখতে পেলাম এতক্ষণ ধরে যারা হেঁটে চলেছিল তারা মাটির ওপর লুটিয়ে পড়েছে। আমিও নিজেকে স্থির রাখতে পারলাম না, মাটির উপর লুটিয়ে পড়লাম। তারপরে আর কিছু মনে নেই। কিশোরী, অনেকদিন আগে আমি একজনের কাছে শুনেছিলাম তন্ত্রে নাকি এমন কিছু মন্ত্র রয়েছে যার দ্বারা কোনো মানুষকে নাকি ঘুম পাড়িয়ে রাখা যায়। এমন কোনো কথা তোমার জানা আছে নাকি? কিশোরী আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল,
মনে আছে তারানাথ একবার আমাদের স্তম্ভন প্রক্রিয়ার কথা বলেছিল। তা তুমি কি তেমন কোনো কথাই বলতে চাইছো? না না, স্তম্ভন নয়। সেই প্রক্রিয়ায় তো যে কোনো কাউকে যে কোনো অবস্থায় পাথরের মূর্তির মতো দাঁড় করিয়ে দেওয়া যায়। আমি সেই কথা বলছি না, আমি ঘুম পাড়িয়ে দেওয়ার কথা বলছি। অনেকটা ধরো ওই বাচ্চাদের গান শুনিয়ে যেমন ঘুম পাড়িয়ে দেওয়া যায়, তেমন কোনো সুর কিংবা কোনো তন্ত্র। যদি তন্ত্রমন্ত্র এমন কিছু থাকে তাহলে সেটা ঠাকুরমশাইয়ের জানা থাকবে, তার কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে। কিন্তু তুমি এ কথা কোথায় শুনেছিলে? কথাটা আমি অনেক আগে একজনের কাছে শুনেছিলাম, তবে ঠিক মনে নেই। কাল রাতে আসলে ঘুমটা ভালো হয়নি। সকালে তাড়াতাড়ি উঠে ঘুমের কথা ভাবতে ভাবতে আমার ব্যাপারটা মনে পড়ল। 2 দিন ধরে আমার ঘুমটাও ভালোভাবে হচ্ছে না। তা ঠাকুরমশাইয়ের কাছে যদি এমন কোনো মন্ত্র থাকে যেটা জপ করলে ঘুম তাড়াতাড়ি হবে, তাহলে তো আমাদেরই লাভ, তাই না? আজ গিয়ে ঠাকুরমশাইকে এই কথাটাই বলতে হবে। এমন কোনো একটা শক্তি যদি সত্যিই অর্জন করা যায়, তাহলে ভেবে দেখো, সেই শক্তি দিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে। যেমন মনে করো, কোনো চোর কোনো বাড়িতে চুরি করতে গিয়েছে, সেই মন্ত্র জপ করে বাড়ির সবাইকে ঘুম পাড়িয়ে দিল, তারপরে নিজের কাজ নির্বিঘ্নেই সে করতে পারবে। এটা তুমি ঠিক বললে না। ঠাকুরমশাই কিন্তু বলে তন্ত্রমন্ত্র কখনোই খারাপ কাজে ব্যবহার করা যায় না, তাতে তন্ত্রের শক্তি কমে যায়। আর তন্ত্র তো মানুষের ভালো কাজের জন্য। খারাপ কাজে যারা ব্যবহার করে তাদের অন্তিম পরিণতিও ভালো হয় না। এমন অনেক গল্পই তো আমরা শুনেছি। কিশোরীর কথা শুনে আমি হেসে উঠলাম। তারপর বললাম, দুনিয়া বদলেছে কিশোরী। এখন কটা ভালো মানুষ তুমি খুঁজে পাবে বলো তো? হাতে গুনে কয়েকটা মাত্র হয়তো বলতে পারবে, তার বাইরে বাকি সবাই বদলে গেছে। আর সহজে কতদিন চলবে তাই ভাবি। এই যুদ্ধ, হানাহানি, হিংসা, এসবই তো গোটা দেশটা ভরে গেল। এই যে এত প্রবল মূল্যবৃদ্ধি, তার পেছনে যে যুদ্ধ দায়ী নয় সে কথা তুমি বলতে পারো? কিশোরী কিছু বলল না, সামনে রাখা চায়ের কাপে আরও একবার চুমুক দিল। আমি বললাম, এই আর দেরি করা ঠিক নয়। আকাশের অবস্থা এখন ভালো আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। কখন যে আবার বৃষ্টি নেমে আসবে তা তো বলা যায় না। তুমি তৈরি হয়ে নাও, চলো বেরিয়ে পড়ি। সিগারেটও নিতে হবে। তাছাড়া বৃষ্টি যখন নেই, তাহলে আজ না হয় হেঁটেই যাওয়া যাবে। তোমারও তো মাসের শেষ। কিশোরীর কথা মিথ্যে নয়, সত্যি মাসের শেষ। আর মাসের শেষ হলে পকেটের অবস্থা যেমন হয়, সেই কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই এ সময় তারানাথের বাড়ি হেঁটে যেতে পারলে কিছু পয়সা অন্তত বাঁচবে। আমি আর সময় নষ্ট করলাম না। তাড়াতাড়ি পোশাক বদলে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মটলেনের কাছে এসে কিশোরী 2 প্যাকেট সিগারেট কিনল। তেলে বাজার টাকাও সে নিজেই দিল, আমায় খরচা করতে দিল না। তারপর সমস্ত কিছু নিয়ে যখন তারানাথের বাড়িতে এসে পড়েছি, দেখি তারানাথ নিজের ঘরে তক্তাপোষের উপর বসে রয়েছে। তারানাথ মাঝে মাঝে এমনভাবে বসে চোখ বন্ধ করে থাকে। তখন তার দিকে তাকিয়ে দেখলে বড় অদ্ভুত লাগে। তার মুখের গোঁফ দাড়ির জঙ্গল, মাথায় লম্বা জটা চুল, রিজু দেহ, টান টান করে বসে থাকা 2 হাত হাঁটুর কাছে রেখে চোখ বন্ধ করে সামনের দিকে মুখ তুলে রাখা দেখলে মনে হয় তারানাথ যেন ধ্যানে বসেছে। এ সময় তাকে আমরা কখনোই বিরক্ত করি না। তাই আমি আর কিশোরী চুপ করে একপাশে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই তারানাথ চোখ না খুলে বলল, আরে তোমরা ওখানে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, তোমরা বসলে তাতে আমার কোনো অসুবিধে হবে না। কিশোরী বসতে বসতে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি ধ্যানে বসে আছেন নাকি? দেখে মনে হচ্ছিল যেন আপনি ঠিক ধ্যান করছেন। তারানাথ প্রথমে হাসল, তারপর চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বলল, তবে বেশ ভালো কথা বলেছ। তবে আমি ধ্যান করছিলাম না, এমনি চুপ করে চোখ বন্ধ করে বসে অতীতের কথা ভেবে চলেছিলাম। চোখ বন্ধ করে মনকে কেন্দ্রীভূত করতে পারলে অতীতের সমস্ত কথা যেন বইয়ের পাতার মতো চোখের সামনে এসে ধরা দেয়। এই 10 বছর আগে যে ঘটনা ঘটে গেছে, মনে হয় যেন
এই মাত্র কিছুক্ষণ আগেই তা ঘটেছে। সারাদিন একা একা থাকি, কি আর করব বলো। এখন তো আর আগের মতো খদ্দেরও জোটে না যে। তারানাথের কথা শুনে আমরা চুপ করে বসে পড়লাম। সত্যি যে তার খদ্দের আজকাল কম জোটে তা বোঝা যায়। কিশোরী সিগারেটের প্যাকেটটা বার করে তক্তাপোষের উপর রেখে সামনের দিকে এগিয়ে যেয়ে বলল, নিন ঠাকুরমশাই, একটা সিগারেট খান। তারানাথ হাসি মুখে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করল। তারপর বলল, তোমরা তোমরা দুজনে কি কোনো ব্যাপার নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছ? যদিও এমনটা আমার মনে হচ্ছে, এমনটা ঠিক নাও হতে পারে। না তারানাথ, আপনি ঠিকই বলেছেন। আসলে আজ একটা ব্যাপার সকাল থেকেই মনের মধ্যে ঘুরঘুর করছিল। সে কথা কিশোরীকে বলেছি, এখন না আপনাকে বলি। আচ্ছা তারানাথ, আপনাদের সাধনায় কি এমন কোনো মন্ত্র আছে যে মন্ত্র দ্বারা কোনো মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়া সম্ভব? এই কথা শুনে তারানাথের মুখের হাসিটা কোথায় যেন উধাও হয়ে গেল। খানিকক্ষণ সময় নিয়ে তারপর তারানাথ বলল, এমন কোনো তন্ত্রমন্ত্র আছে বলে আমার জানা নেই সত্যি। তবে কোনো এক সাধুর কাছে শুনেছিলাম, সত্যি কোনো উচ্চ স্তরের এক নির্দিষ্ট ক্ষমতা লাভ করতে পারলে কোনো মানুষের কপালের ঠিক মাঝখানে ডান হাতের বুড়ো আঙুল চেপে ধরে বীজ মন্ত্রের সাথে উচ্চারণ করলে সে মানুষ কিছুক্ষণের জন্য চুপ করে ঘুমিয়ে পড়তে বাধ্য হবে। তবে এমন তন্ত্রমন্ত্র প্রক্রিয়া নিয়ে কখনো চর্চা করার সুযোগ হয়নি আমার। আমরা ভেবেছিলাম আপনার কাছে বোধহয় এ কথার উত্তর থাকবে। আপনি বোধহয় আমাদের সবটা জানাতে পারবেন। তোমরা হয়তো জানো না, তবে আমাদের পৃথিবীর বুকে এমন অনেক তন্ত্রমন্ত্র আছে যার কথা আমরা এখনো পর্যন্ত জানি না। ঘুম পাড়ানি কোনো মন্ত্রের কথা কিংবা তেমন কোনো সুরের কথা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে এমন কথা অনেক শুনেছি। তবে একবার এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার জীবনে হয়েছিল, যে অভিজ্ঞতার আসল উৎস আমি আমার গোটা জীবনে কখনো খুঁজে পাইনি। কথাটা বলতে বলতে তারানাথের দুটো চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম তারানাথ আসলে এমন কিছু মনে করেছে যেটা মনে করে তারানাথের ভয় কিংবা অন্য কোনো অনুভূতি হচ্ছে। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, তাহলে সেই অনুভূতির কথাই আর আপনার অভিজ্ঞতার কথাই না হয় আমাদের বলুন। তারানাথ সিগারেটটা শেষ করে ফেলেছিল। এবার সিগারেটের ধ্বংসাবশেষ এক পাশে রাখা নারকেলের মালা টেনে নিয়ে তাতে গুঁজে রাখল। তারপর বেশ কিছুক্ষণ আকাশের দিকে চুপ করে তাকিয়ে রইল। আমি আর কিশোরী এই সময়টা চুপ করেই থাকি। তারানাথ এখন পাতার পর পাতার মতো ইতিহাসের ঘটনাগুলো পরপর সাজিয়ে নেয়। তারপর সেগুলো আমাদের বলতে শুরু করে। সেবার শীতের সময়, শীতটাও পড়েছিল খুব বেশি। তোরা শীতের কথা বলতে গিয়ে একটা কথা বলো না মাঝে মাঝে, যে মাঘের শীত বাঘের গায়ে লাগে। হ্যাঁ, সেবার পৌষ মাসের শীতটাও পড়েছিল তেমনি খুব বেশি। শীতের সময় গ্রামের রূপ কিন্তু সামান্য বদলে যায়। সন্ধে নামার পর গ্রামের এখানে ওখানে মানুষেরা আগুন জ্বালিয়ে আগুন পোহানো শুরু করে। শেষ রাত্রির দিকে খেজুর গাছে বেঁধে রাখা হাঁড়ি নামিয়ে এনে খেজুর রস পান করে। তো এইরকমই এক শীতকালে একদিন বিকেলে পাশের গ্রাম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে ইচ্ছে ছিল রাত নামার আগে পাশের গ্রামে গিয়ে পৌঁছব। সে গ্রাম থেকে একজন আমায় বলে দিয়েছিল পাশের গ্রামের একটা অদ্ভুত ব্যাপার। সেই গ্রামে নাকি রাতের বেলা মানুষ কোনো এক অদ্ভুত কারণে ঘুমিয়ে পড়ে। এখনকার মতো তখনকার দিনে এক গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। আর আমি যেই গ্রামে গিয়েছিলাম সেই গ্রাম থেকে পাশের গ্রামে যাওয়ার জন্য পায়ে হেঁটে প্রায় অর্ধেকটা দিন সময় লেগে যাবে।
তার মাঝে মাঝেই পাশের গ্রামের লোকেদের থেকে যা শুনেছিলাম তাই আমায় বড় কৌতূহল জাগিয়ে তুলেছিল। আমি বিকেলে বেরিয়ে সেই গ্রামে যখন ঢুকলাম তখন কিন্তু রাত হয়ে এসেছে, আর সেই প্রবল ঠান্ডায় জমতে জমতে আমি শেষে এক বাড়িতে গিয়ে তাদের গোয়ালের খড়ের গাদায় বসে রইলাম। আর তখনই দেখতে পেলাম সেই অদ্ভুত একটা স্বপ্ন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি স্বপ্নকে অদ্ভুত বললেন কেন? মাঝে মাঝেই তো আমরা এমন অনেক অদ্ভুত স্বপ্ন দেখি, তাহলে এই স্বপ্নটা আলাদা কি ছিল? আসলেই হয়তো আমরা এমন অনেক অদ্ভুত স্বপ্ন দেখি, কিন্তু সেই সমস্ত স্বপ্ন আমাদের কখনোই মনে থাকে না। কিন্তু সেই স্বপ্নটা আমার খুব ভালোভাবেই মনে ছিল। আরও একটা কারণ ছিল, সেটা তোমরা পরে বুঝতে পারবে। পরদিন সকালে একটা ডাকে আমার ঘুম ভেঙে গেল। দেখতে পেলাম একজন একটু কৌতূহলী চোখে আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। খড়ের গাদার মধ্যে ওইভাবে আমাকে ঘুমিয়ে থাকতে দেখে বোধহয় তার একটু সন্দেহ হয়েছিল। কিন্তু আমি যখন খড়ের গাদা থেকে বেরিয়ে এলাম আর আমার পরনের পোশাক সে দেখলো, তখন একটু কৌতূহলী হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি সাধু নাকি? আমায় ক্ষমা করো, আসলে কাল রাতে প্রবল শীতের হাত থেকে বাঁচার জন্য আমি এখানে এসে পড়েছিলাম। তোমার দরজায় কতবার ধাক্কা দিয়েছি, কিন্তু কেউ ঘুম থেকে ওঠোনি। এখানে না এলে হয়তো প্রবল শীতে বাইরে জমেই যেতাম। এহে ঠাকুরমশাই, আপনার বড়ই কষ্ট হয়েছে, তবে আপনি উঠে আসুন, উঠে আসুন। আপনাকে ওখানে আর কষ্ট করতে হবে না। নন্দ আমায় নিয়ে গিয়ে তার ঘরের দাওয়ের এক পাশে বসালো, তারপর আমার হাত মুখ ধোয়ার জল দিল। সত্যি বলতে কি, খড়ের ভেতর ঢোকার জন্য গোটা শরীর কেমন চুলকোতে শুরু করে দিয়েছিল। সামান্য হাত মুখ ধুয়ে কিছু হবে না, স্নান করার দরকার। তাই বললাম, নন্দ, একটু স্নানের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। আসলে গোটা শরীর খড়ে ভরে গেছে তো, মানে বুঝতেই পারছো। আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, আপনি সামান্য কিছু মুখে দিন, সারা রাত তো কিছুই খাননি। তারপর আপনার স্নানের ব্যবস্থা আমি করে দিচ্ছি। গ্রামের বাইরের দিকে একটা দিঘি রয়েছে, সেখানে গেলে স্নান করে আনন্দ পাবেন। নন্দর বাড়িতে সামান্য দুধ আর চিঁড়ে খেয়ে নন্দর দেখিয়ে দেওয়া দিঘির জলে গেলাম স্নান করার জন্য। দিঘির জল বেশ পরিষ্কার, দিঘিটা বেশ বড়। এই দিঘির জলে গ্রামের সকলেই স্নান করে, তাছাড়া রাজ্যের কাজকর্ম করে। তবুও দিঘির জল টলটলে থাকার একটাই কারণ হচ্ছে, দিঘির জল এদিক থেকে অন্যদিকে বয়ে চলেছে মাঝে মাঝে। খাওয়া দাওয়া ছেড়ে শরীর খানিকটা ভালো বলে মনে হচ্ছিল, তাই স্নান করে সত্যি বেশ আনন্দ পেলাম। ঠান্ডা জলে গোটা শরীর ধুয়ে যেন ক্লান্তি বাইরে বের করে ফেললাম। দিঘির জলে ডুব দিয়ে ভালো করে শরীর ভিজিয়ে যখন নন্দর বাড়িতে ফিরে এলাম, তখন কাল রাতের স্বপ্নের কথা কিংবা কাল রাতে খড়ের গাদার মধ্যে শুয়ে থাকার সেই অস্বস্তিকর অনুভূতি সব কিছু কোথায় যেন হারিয়ে গেছে। নন্দ এক গোয়ালা, তার বাড়িতে অনেক গরু আছে। সে গরুর দুধ দিয়ে তার জীবিকা নির্বাহ করে। তাছাড়া চাষের জমিও তার কিছু রয়েছে। সেই চাষের জমিতে সে নিজেও চাষ করে। আমি ফিরে আসতে দেখতে পেলাম নন্দন নিজের হাতে রান্না করতে বসেছে। তাই দেখে বললাম, আচ্ছা নন্দ, তুমি কি এখানে একাই থাকো? তোমার পরিবার? সবই ছিল ঠাকুরমশাই, বউ ছিল, মেয়ে ছিল। কিন্তু বছর 5 আগে একবার গ্রামে যখন কলেরা দেখা দিল, ঠিক তারপরেই কলেরায় সবাই চলে গেল। কিন্তু আমি আর যেতে পারলাম না, আমায় থেকে যেতেই হলো। নন্দকে দেখে কিন্তু মনে হয় না তার বয়স খুব বেশি। এই বয়সে নিজের স্ত্রী কন্যাকে হারিয়ে সে এত সুন্দরভাবে আমায় আপ্যায়ন করছে, সব কিছুই স্বাভাবিক রেখেছে, সেটা দেখে খুব ভালো লাগলো।
রান্না শেষ হয়ে এলো কিছুক্ষণের মধ্যে। দুপুরের দিকে নন্দ আর আমি খাওয়া দাওয়া সেরে বাড়ির দাওয়ার উপরে এসে বসে গল্প করতে শুরু করলাম। ঠাকুরমশাই, আপনি যাবেন কোথায়? এই গ্রামে তো আর আপনি আসছেন না। পাশের গ্রামে গিয়েছিলাম, সেখানে ওই তোমাদের গ্রামের ব্যাপারে একটা অদ্ভুত কথা শুনে এখানে এলাম। আচ্ছা, তোমাদের গ্রামে নাকি মাঝে মাঝে এমনটা ঘটে যে তোমরা সারা রাত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকো, কোনো কিছুতেই ঘুম ভাঙে না। আর আমার মনে হয় কাল রাতেই বোধহয় এমনটা হয়েছিল। কি বলবো ঠাকুরমশাই, ওই যেবার কলেরা হলো, অনেক লোক মারা গেল, ওই তারপর থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। মাঝে মাঝে রাত্রে এমনটা হয়, মাঝে মাঝে রাত্রে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই। সকালের সূর্যের আলো বাইরে না আসা পর্যন্ত সেই ঘুম আর ভাঙে না। কেন এমনটা হয় ঠাকুরমশাই, তা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। আমাদের গ্রামে এখন লোকজন অনেক কমে গেছে ওই কলেরা হওয়ার পর। তাছাড়া এই যে গ্রামে রাতের বেলা এমন অদ্ভুত ব্যাপার শুরু হওয়ার পর থেকে গ্রামের অনেক লোক কমে গেছে। আপনি গ্রাম ঘুরে দেখলে 20 থেকে 25 ঘর বসতি দেখতে পাবেন, কিন্তু গ্রামে অত লোক নেই ঠাকুরমশাই। তার মধ্যে অনেক বাড়ি খালি পড়ে আছে। তার কথা শুনে কেমন যেন চমকে উঠলাম। এমনিতেই গ্রামটা ছোট বলে মনে হয়েছে, লোকজন কম, তার উপর যদি আরো বাড়ি খালি থাকে, তার মানে গ্রামে এই সামান্য লোকজন আছে। কিন্তু এমনটা কেন হয় তোমরা জানো না? মানে অকারণে তেমন কিছু তো হয় না, না? নন্দ আমার মুখের দিকে তাকালো। তার মুখে কেমন একটা উদাস দৃষ্টি। শান্ত ধরা গলায় সে বলল, ওসব নিয়ে ভাবি না ঠাকুর। মাঝে মাঝে শুয়ে ঘুমিয়ে যদি একেবারে সূর্য ওঠার সময় ঘুম ভাঙে, তাতে আর ক্ষতি কি? আমাদের গ্রামে চোর নেই যে এই সুযোগে কেউ চুরি করে নিয়ে যাবে। চুরি করার মতো বাড়িতে আছেই বা কি, আমাদের কোনো অসুবিধা হয় না ওতে। তবে ওই একটা ব্যাপার, রাতে বিপদে পড়ে কেউ আমাদের গ্রামে এসে ঢুকলে সে কারো কাছ থেকে সাহায্য পায় না। ঠিক আপনি যেমন ঘরের গাদার মধ্যে ঘুমোতে গিয়েছিলেন। তার কাছ থেকে এই কথাটা শোনার সাথে সাথেই আমার কেমন যেন হঠাৎ করেই কাল রাতের সেই স্বপ্নটার কথা মনে পড়ে গেল। এমন একটা স্বপ্ন আমি কখনো দেখিনি, আর স্বপ্নটা দেখার সময় বোধহয় আমার ঘুমটা আরো গভীর হয়েছিল। তার সাথে আরও একটা ব্যাপার মনে পড়ল। এই গ্রামে পা দেওয়ার পর থেকেই যেন ঘুমটা আমার আরো বেশি করে চেপে ধরতে শুরু করেছিল। তাই নন্দর কাছ থেকে কথাটা শুনে বুঝতে পারলাম কাল রাতেই এমন একটা ব্যাপার ঘটেছিল যাতে গ্রামের সকলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। তার মানে আমারও তেমনটাই ঘুম পেয়েছিল এখানে এসে। অর্থাৎ স্বপ্নের সাথে তাদের কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তাই বললাম, আচ্ছা নন্দ, আর যেদিন অমনটা হয়, মানে তোমরা ঘুমিয়ে পড়ো, সেদিন কি তোমরা কোনো স্বপ্ন দেখতে পাও? মানে এমন কোনো স্বপ্ন যেটা একই রকম থাকে অথচ বড় অদ্ভুত? নন্দ আমার কথায় কিছুক্ষণ ভাবার চেষ্টা করলো, তারপর বলল, তেমন কিছু তো মনে পড়ছে না ঠাকুর, কি বলতে চাইছেন? একটা স্বপ্ন এমন ধরো যেখানে তুমি দেখতে পাচ্ছ অন্ধকার কোনো একটা পথের ভেতর দিয়ে সামনের দিকে হেঁটে চলেছ, তোমার চারপাশে আরও অনেকে হেঁটে যাচ্ছে, সেদিকেই সামনে কোথাও থেকে একটা আলো ভেসে আসছে, তবে আলোটা কিসের তুমি তা বুঝতে পারছো না। আর তারপর আমার কথাটা শেষ হতে না হতেই নন্দর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। নন্দ যেন ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার দুটো চক্ষু বিস্ফারিত হয়ে এসেছে, তার নিঃশ্বাস যেন ঘন হয়ে আসতে শুরু করেছে। আমি অবাক হয়ে গেলাম তার এমন পরিবর্তন দেখে। আমি কিছু বলার আগেই নন্দ বলে উঠল, ঠাকুরমশাই, আমরা কি স্বপ্ন দেখি তা কিন্তু আমাদের সবসময় মনে থাকে না। তবে আপনি যে স্বপ্নের কথা বলছেন, এমন কথা আমায় এর আগে আরও একজন বলেছিল। আজ থেকে প্রায় বছরখানেক আগে
আমাদের গ্রামে সে এসেছিল, আর সে আমায় এই স্বপ্নের কথা বলে গিয়েছিল। আর তার সাথে এটাও বলেছিল যে এই স্বপ্নের কথা আমাদের আরও একবার বলবে, সে আমাদের এই বিপদ থেকে মুক্ত করবে। তার কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম যদি আমি ওই স্বপ্নটা দেখে থাকি তাহলে গ্রামের সকলেই এরকম একটা স্বপ্ন দেখেছে, কিন্তু নন্দ যখন বললেন না, তাহলে ব্যাপারটা তেমন নয়। আমার স্বপ্নের সাথে কি এই গ্রামের রহস্যের কোনো সম্পর্ক নেই? কিন্তু নন্দর কথা যদি সত্যি হয়, তাহলে এর আগে এমন স্বপ্ন দেখেছে কে? মনের মধ্যে কৌতূহল দানা বাঁধা শুরু করলো। তাই বললাম, আমার আগে এমন স্বপ্ন কে দেখেছে বলো তো নন্দ? আমাদের এই গ্রামে এক ঠাকুরমশাই ছিলেন, সে ব্রাহ্মণ। আমাদের গ্রামের মানুষ অনেকে বিপদে পড়ে তার কাছ থেকে অনেক সাহায্য নিত। এমনকি যেবার কলেরা হলো, সেদিন সেই ঠাকুরমশাই বলেছিলেন এই কলেরা আস্তে আস্তে কমে যাবে, তবে ততদিনে গ্রামের মানুষ অর্ধেক হয়ে যাবে। সত্যি কিন্তু তাই হয়েছিল। গ্রামে যখন এমন ঘুমরোগ শুরু হলো, ঠিক তারপরেই ওই ঠাকুরমশাই মারা যায়। তবে মারা যাওয়ার আগে এই স্বপ্নের কথা সে আমায় বলে গিয়েছিল। আজ আপনি এই স্বপ্নের কথা আমাদের বললেন, তার মানে এবার আপনি আমাদের এই অদ্ভুত সমস্যা থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু নন্দ, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, তোমাদের গ্রামের ব্যাপারেও জানি না। তাহলে না জেনে না শুনে আমি তোমাদের সাহায্য করব কি করে? আপনি আমার বাড়িতে থাকুন ঠাকুরমশাই। গ্রামের লোককে আমি সন্ধেবেলা পুরো বটতলার কাছে না হয় নিয়ে আসব। সেখানে আগুন জ্বলবে। আমরা গ্রামের লোকেরা সন্ধ্যের দিকে ওখানে আগুন জ্বালিয়ে একটু আগুন পোহাই। সেখানে না হয় আপনার সাথে সবার কথা বলিয়ে দেব। তারানাথ চুপ করতেই এবার আমি বলে উঠলাম, তার মানে ঠাকুরমশাই, ওই গ্রামের এক ঠাকুরমশাই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে কোনো একদিন আর কেউ একটা স্বপ্নটা দেখবে, আর সেদিন তারাই সমস্যার আসল উৎস খুঁজে পাবে, তাই তো? সে আমার কথা বলেছিল নাকি অন্য কারোর কথা বলেছিল সেটা আমি জানি না। আমি সেই স্বপ্নটা দেখতে পেয়েছিলাম বলেই হয়তো নন্দর মনে হয়েছিল। সে যাই হোক, সেদিন সন্ধেবেলা গ্রামের বুড়ো শিবতলার কাছে গিয়ে আগুন পোহাতে বসলাম। গোটা গ্রামে হাতে গুনলে দেখা যাবে 30 লোক রয়েছে। ছেলে বুড়ো মেয়ে মানুষ সকলেই বুড়ো শিবতলায় জড়ো হয়েছে। প্রথমে ভেবেছিলাম সকলে হয়তো আগুন পোহাতে এসেছে, পরে বুঝতে পারলাম গ্রামের মোড়লকে নন্দ আমার কথা বলেছে, আর তাই গ্রামের মোড়ল সবাইকে সেখানে নিয়ে এসেছে। সবাই আগুনের পাশে গোল করে বসেছিল। আমার পাশে নন্দ আর তার পাশে গ্রামের মোড়ল বসে রয়েছে। মোড়ল একসময় উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমাদের আচার্য মশাই যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেই ভবিষ্যৎবাণী এখন পূরণ হতে চলেছে। আমাদের মধ্যে সেই সাধক এসে পড়েছে যে সেই স্বপ্ন দেখেছে, সেই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। তোমরা কোনো চিন্তা করো না। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, কিন্তু মোড়ল মশাই, আমাদের তো কোনো বিপদ হচ্ছে না। যদি একটু ঘুম হয়, গভীর ঘুম হয়, তাহলে সে তো আমাদেরই ভালো। বিপদ যে কোথায় সেটা তোমরা বুঝতে পারছো না। যদি এমন ঘুমের রাতে কারো বাড়িতে কোনোভাবে আগুন লেগে যায় কিংবা অন্য কোনো বিপদ হয়, তাহলেও সবাই ঘুমিয়েই থাকবে, আর সেই আগুন ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়বে। গোটা গ্রামের মানুষ আগুনে পুড়ে মারা যাবে। সেইটা কি ভালো হবে? কেউ এবার আর কোনো কথা বলল না। মোড়ল মশাই আবার বলল, আমাদের মধ্যে যে ঠাকুরমশাই এসেছেন, সেই ঠাকুরমশাই এখন আমাদের সেই স্বপ্নের কথা কিছুটা খুলে বলবেন। তারপর আমরা এই বিপদ থেকে কি করে রক্ষা পাবো তার কথাও বলবেন। আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো, তবুও স্বপ্নের কথা যতটা পারলাম আমি সবাইকে খুলে বললাম। সমস্ত কথা শেষে নন্দ বলে উঠল, ঠাকুরমশাই এখন কয়েকটা দিন আমাদের গ্রামেই থাকবেন, আর আমাদের গ্রামে থেকে
আমাদের এই বিপদ থেকে রক্ষা করার রাস্তা খুঁজে বার করবেন। ঠাকুরমশাই আমার বাড়িতেই আছেন, আরও কিছু বলার মতো হলে সে যেন আমার বাড়িতে চলে আসবেন। একটু পরেই আমরা সেখান থেকে চলে এলাম। সেদিন রাত্রে নন্দর সাথে এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা হলো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। আমিও অপেক্ষা করতে লাগলাম এমন একটা কিছুর জন্য, যাতে এই গ্রামের জন্য আমি কিছু করতে পারি। মধু সুন্দরী দেবীর প্রার্থনা মনে মনে করতে লাগলাম। পরদিন রাতেও আমি থেকে গেলাম। যেভাবেই হোক আমার কোনো একটা ব্যবস্থা করতেই হবে। গ্রামের মানুষ সবাই আমার উপর ভরসা করছে। এমনকি গ্রামের মোড়ল পর্যন্ত আমার কাছে এসে পরামর্শ নিয়ে গেছে। আমাকেই গ্রামের মানুষের সাহায্য করতেই হবে, অথচ আমি এখনো পর্যন্ত তেমন কিছু বুঝে উঠতে পারিনি। সেদিন অনেক রাতের দিকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়লাম। নন্দর সাথে এ ব্যাপারে আমার আগেই কথা বলা ছিল। খাওয়া দাওয়া সেরে নিজে ঘুমিয়ে পড়লেও আমি বাড়ির বাইরে বসেছিলাম। একবার মনে হলো কাছে গিয়ে শুয়ে পড়ি। তারপর ভাবলাম যদি আবার ঘুমিয়ে পড়ি তাহলে তো আর কিছুই বুঝতে পারবো না। এমনটা ভেবে হাঁটতে হাঁটতে সেই দিঘির পাড়ে এসে জুটলাম। বসেছি। আকাশে চাঁদের আলো রয়েছে। সেই চাঁদের আলোয় চারপাশটা স্পষ্টভাবে দেখা যায়। দিঘির জলে চাঁদের আলো এসে পড়ে যেন চিকচিক করছে। আমি অনেকক্ষণ ওখানে বসে রইলাম। আর বসে থাকতে থাকতে একটা অদ্ভুত ব্যাপার হঠাৎ করেই আমার মনে পড়ল। এই গ্রামের সমস্ত মানুষেরা রাতের বেলা একসাথে ঘুমিয়ে পড়ছে। তার মানে এমন কোন একটা শক্তি আছে যে শক্তিটা শুধু গ্রামের মানুষদের ওপরই কাজ করছে। আমি কাল গ্রামের ভেতরে শুয়েছিলাম বলে ওভাবে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আজও কি এমনটাই হবে? ওভাবেই বসে বসে ভেবে চলেছি। হঠাৎ করে মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো। আমি বুঝতে পারলাম এই দিঘির পাড়ে ফাঁকা জায়গাটায় আলো অন্ধকারে কিছু একটা এসে দাঁড়িয়েছে। যে দাঁড়িয়েছে তাকে আমি এই মুহূর্তে দেখতে না পেলে সে যে এসেছে তা আমার মনের অনুভূতি বলে দিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেলাম না। আসলে চাঁদের আলো এসে পড়লেও চারপাশটা একটু অন্ধকারই ছিল। শুধু দিঘির জলে এবং ফাঁকা মাঠের উপরে চাঁদের আলো ঠিক ঠিক করছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো দিঘির ওপারে গাছের তলায় অন্ধকার মতো জায়গাটায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা দেখতে পেয়ে বুকের ভেতরটা কেমন করে উঠল। এত রাতে গ্রামের মানুষ ওখানে আসবে না, তাহলে কি অন্য কেউ? ভালো করে লক্ষ্য করতে গিয়ে দেখতে পেলাম যে সে দাঁড়িয়েছে সে শুধু দাঁড়িয়ে নেই, সে হেঁটে চলেছে। সেই গাছের তলা ছেড়ে হাঁটতে হাঁটতে সে গিয়ে যাচ্ছে বোধহয় গ্রামের দিকেই। ব্যাপারটা দেখে মনের মধ্যে কেমন যেন একটা চমক লাগলো। আমি খানিকক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়ালাম। তারপর খানিকটা দূরত্ব রেখেই এগিয়ে যেতে থাকলাম তার দিকেই, পিছু পিছু। বেশ খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম সে আমার থেকে অনেকটা দূরে ততক্ষণে গ্রামের পথে ঢুকে পড়েছে। আমিও আর কয়েক পায়ে গিয়ে এসেছি, আর ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম। খুব মিহি একটা শব্দ, চাপা। আর সেই শব্দটা আমার কানে এসে ঢোকার সাথে সাথেই মাথার ভেতরটা কেমন যেন ঘুরে গেল। মনে হলো প্রবল ঘুমে আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। কোনো রকমে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখলাম। বারবার মধুসুন্দরীর নাম মনে মনে জপ করতে লাগলাম। আর এদিকে ওই সামান্য সময়ের মধ্যে যে হেঁটে যাচ্ছিল সে আরও খানিকটা এগিয়ে গিয়েছে। চাঁদের আলো, তার অন্ধকার মূর্তিটা গ্রামের পথে বড় অদ্ভুত বলে মনে হচ্ছিল। আমি যত তার দিকে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করি সে যেন ততই সামনের দিকে এগিয়ে যায়। আর সেই একটা শব্দটা যে কিসের শব্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর শব্দটা কোথা থেকে আসছে সেটাও যেন বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে এই গ্রামের পথে মাথার উপরে এসে সেই শব্দটা যেন কেউ ছড়িয়ে দিয়ে গেছে।
আর সেটা কানে এসে ঢুকলেই মস্তিষ্ক যেন শান্ত হয়ে আসছে, যেন মনে হয় একটা ঘুমে গোটা শরীর তলিয়ে যেতে চাইছে। একটা ব্যাপার কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, এই যে আমার সামনে যে গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে, গ্রামের এই সমস্ত সমস্যার মূলে ওই ছায়া মূর্তি রয়েছে, কিন্তু এছাড়া মূর্তি এলো কোথা থেকে আর কেউ? দেখতে দেখতে চোখের সামনে আমার থেকে সেই ছায়ামূর্তির দূরত্ব বাড়তে লাগলো। তারপর এক সময় সে কোথায় যে হারিয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। গ্রামের পথেও আমি হেঁটে চলেছি, চারিদিকে কেউ কোথাও নেই, গোটা গ্রামের মাথার উপর যেন ঘুমের একটা কালো ছায়া নেমে এসেছে। হাঁটতে হাঁটতে আমি প্রথম দিন এখানে এসে যেমন একটা অনুভূতি হয়েছিল, আজ তেমনি হতে লাগলো। বারবার মধুসুন্দরী দেবীকে মনের মধ্যে ডেকে চলেছি আর বলে চলেছি, মধুসুন্দরী দেবী, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। হাঁটতে হাঁটতে এসে পড়েছিলাম নন্দর বাড়ির একেবারে কাছেই। আমার শরীর যেন আর চলতে চাইছিল না। আবার যে গ্রামের পথে বেরিয়ে সেই ছায়া মূর্তিটার পিছনে যাব, সেটাও যেন আর হচ্ছিল না। কোনো রকমে নন্দর বাড়ির দাওয়ার উপরে এসে শুয়ে পড়েছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুমের মধ্যে আবার সেই আগের দিনের মতো স্বপ্নটাই দেখলাম, ঠিক আগের দিনের মতোই একটা স্বপ্ন। একটানা এতগুলো কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, তার মানে গ্রামের মানুষ রাতের বেলা যে ওভাবে ঘুমিয়ে পড়ে, তার পেছনে ছায়ামূর্তির ওই শব্দটা আছে, যে শব্দটা আপনি শুনতে পেয়েছিলেন, তাই না? তারানাথ আমাদের দিকে তাকালো। তার দুটো চোখে অবাক ভাব। সেভাবে সে তাকিয়ে আমাদের দিকে বলল, এমন কোনো দেবদেবীর কথা আমার জানা নেই, কিংবা এমন কোনো অপশক্তির কথা আমার জানা নেই যে এইভাবে গোটা গ্রামের মানুষদের ঘুম পাড়িয়ে দিতে পারে। সেদিনও ছিল না, আর আজও নেই। কিন্তু আমি বুঝতে পারছিলাম এমন এক শক্তি, যার সেই সুর সকল মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। এমনকি মধুসুন্দরী দেবীকে বারবার ডাকা সত্ত্বেও প্রবল একটা ঘুম আমায় পর্যন্ত জড়িয়ে ধরেছিল, যে আমি তার পিছু গিয়েও তাকে দেখে আসতে পারলাম না পর্যন্ত। পরদিন সকালে আবার আগের মতোই নন্দর ডাকে আমার ঘুম ভাঙে। কিন্তু নন্দর ডাকে ঘুম থেকে ওঠার পরে নন্দ আমাকে একটা কথা বলে। ঠাকুরমশাই, আপনি তো রাতের বেলা দিঘির পাড়ের দিকে গিয়েছিলেন, তাহলে হঠাৎ এখানে এইভাবে চলে এলেন কি করে? নন্দর মুখে কথাটা শুনে হঠাৎ করে একটা চিন্তা আমার মাথায় এলো। আমি বললাম, আচ্ছা নন্দ, ব্যাপারটা কি প্রতিদিনই হয়? মানে প্রতিদিনই তোমরা এভাবে ঘুমিয়ে পড়ো? সপ্তাহের একটা দিন এমন কিছুই হয় না, তবে সেই দিনটা যে কোন দিনটা আমরা বুঝতে পারি না। আসলে সপ্তাহের প্রতিদিন এমন ঘুমের মধ্যে একটা দিন যদি ঘুম কম হয়, তাহলে সেটা আমরা বুঝবো কী করে? বুঝতে পারলাম নন্দ যা বলে চলেছে সে কথা সত্যি। তবে আমার মাথায় যে পরিকল্পনাটা এসেছিল সেইটা এবার কাজে লাগাতে হবে। নন্দকে সে সমস্ত কথা খুলে বললাম। শুনতে শুনতে নন্দর মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। নন্দ বলল, ঠাকুরমশাই, আপনি কি কিছু দেখতে পেয়েছেন? তাকে আর কোনো কিছু খুলে আমি বললাম না। আমি অপেক্ষা করতে লাগলাম রাত পর্যন্ত। সেদিন সন্ধ্যের একটু পরে খাওয়া দাওয়া সেরে গ্রামের সকলেই যখন ঘুমোতে যাওয়ার জন্য তৈরি হয়েছে, তখন আমি আর নন্দ গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম সেই দিঘির পাড়ে। সেই দিঘির পাড়ে অন্ধকারে একটা গাছের তলায় বসে ওপারে তাকিয়ে রইলাম সেই গাছটার দিকে। আগের দিনের চেয়ে চাঁদের আলো যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। দিঘির ওপারটুকুও সবটা দেখা যায়। নন্দ আমার পাশে এসে বসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, ঠাকুরমশাই,
এখানে বসে থাকাটা কি ঠিক হচ্ছে? ঠান্ডা লেগে এবার যদি জ্বর আসে? নন্দ, তুমি বুঝতে পারছো না, তোমাদের গ্রামের এই সমস্ত সমস্যার সমাধান খোঁজার জন্যই আমি আজ রাত পর্যন্ত এখানে বসে রয়েছি। তুমি না এলে সে কাজটা সম্ভব হবে না। এখন আমার কথা ভালো করে শোনো। যখন আমি এখান থেকে উঠে পড়ব তখনও তুমি এখানেই বসে থাকবে। কটা রাত তুমি এখানে বসে ওই ওই দিঘির ওপারে দেখো তো, ওই যে গাছটা, ওই গাছের দিকে কিংবা তার আশেপাশেও নজর রাখবে, দেখবে কিছু দেখতে পাও কিনা। ঠান্ডা বেড়ে গেলে তুমি এই গাছটার উপরে উঠে বসতে পারো। তার জন্যই তোমায় সঙ্গে করে একটা চাদর নিয়ে আসতে বলেছি। আর একটা কথা, তোমার কোনো বিপদ হবে না, কারণ তোমার দেহবন্ধন আমি করে দিয়েছি। নন্দ আমার কথা শুনে অবাক হয়ে গেল। এই কথাটা তাকে আমি আগে বলিনি। এবার নন্দ একটু ধরা গলায় বলল, কিন্তু ঠাকুরমশাই, আপনি যাবেন কোথায়? আমি বুঝতে পারলাম নন্দর কাছ থেকে আর কিছু লুকিয়ে রাখাটা ঠিক হবে না। এবার তাকে সবটা খুলে বলা প্রয়োজন। দেখো, আমার মনে হয় দিঘির পারে, ওই ওপারে গাছের আশেপাশে এমন একটা কিছু রয়েছে যেটা অতি স্বাভাবিক নয়। কাল রাতে আমি তাকে দেখতে পেয়েছি। সে রাতের বেলা তোমাদের গ্রামে ঢুকে কোনো একটা অদ্ভুত সুর তোমাদের চারপাশে ছড়িয়ে দেয়, আর সেই সুর শোনার পরই তোমরা ঘুমিয়ে পড়ো। আমার কথা শেষ হওয়ার আগেই নন্দ বলল, হ্যাঁ ঠাকুরমশাই, এমনটা হয়। তবে আমি ভেবেছিলাম ঝিঝি পোকা কিংবা কোনো পাখির ডাক। আসলে ওই সুর যে কিসের সেটা আমি নিজেও এখনো বুঝে উঠতে পারিনি, আর ওই ছায়ামূর্তি যে আসলে কে সেটাও বুঝতে পারিনি। তবে সবচেয়ে আশ্চর্যের কথা সেটা হলো কারোর কোনো ক্ষতি করে না ও। আমি আজ তাকে দেখব। আমি যদি গ্রামের ভেতরে ঢুকে কোনো কারণে ঘুমিয়ে পড়ি, তুমি গ্রামের বাইরে থাকছো, অর্থাৎ তোমার ওপর সেই সুর কাজ নাও করতে পারে। যদি প্রয়োজন হয় সেই সুর শুনতে পেলে ওই গাছের তলা ছেড়ে যতটা সম্ভব দূরের দিকে চলে যাবে। তবে দেখার চেষ্টা করবে গাছের তলায় কি ঘটে। নন্দ আমার সমস্ত কথাই বুঝতে পারল। আমি আর নন্দ ঠান্ডায় কাঁপতে কাঁপতে এরপর অপেক্ষা করতে লাগলাম ওপারে সেই গাছের তলার দিকে তাকিয়ে। আচ্ছা ঠাকুরমশাই, দিঘির ওপারে ওই গাছের তলায় যে কিছু আছে সেটা আপনার কেন মনে হলো ওই ছায়ামূর্তিকে দেখে? শুধু সেটাই নয়, দিঘির ওপারে যে গাছটার কথা আমি বারবার বলেছি তার আশেপাশে সামান্য জঙ্গলও রয়েছে। তবে দিঘির যে বড় অংশটা আগেই বলেছি, আমি যে গাছের তলায় বসেছিলাম তার থেকে ওপারে গাছটা কিন্তু সোজাসুজি দিঘির ওপারে নয়। মনে করো দিঘির এক পাশ থেকে শুরু করে তুমি খানিকটা হেঁটে গেলে, তারপরে দিঘির একটু দূরে গিয়ে দাঁড়ালে বড়জোর দূরত্ব 50 থেকে 60 হাত। তাই আমার মনে হয়েছিল ওই গাছের তলায় কিছু একটা ঘটতে পারে। তো নন্দকে আমি তো সেখানে বসিয়ে রাখলাম। বেশ রাত হয়ে আসতে শুরু করেছে। ঘুম কিন্তু আমাদের দুজনের চোখেই আসছে না। নন্দ এক সময় ফিস ফিস করে বলল, ঠিক এই সময় ঠাকুরমশাই, যতদূর মনে পড়ে এই সময়ের পর থেকেই ঘুমটা আসতে শুরু করে। তবে আমার বিছানায় আসলে খড়ের চালার ফাঁক দিয়ে আকাশের চাঁদ দেখা যায়। চাঁদটা যখন মাঝামাঝি এসে পৌঁছায় তারপরেই ব্যাপারটা শুরু হয়। নন্দর কথা শুনে আমারও মনে হলো কাল রাতে আমি সেই ছায়া মোড় থেকে দেখেছিলাম। তখন চাঁদ একদম মাথার ওপরে ছিল। নন্দর সঙ্গে কথা শেষ করে সামনের দিকে তাকাতেই কিন্তু আমার বুকের ভেতরটা আবার আগের দিনের মতোই কেমন করে উঠল। ওপারে গাছের তলায় সেই ছায়ামূর্তিটাকে আজও দেখা যাচ্ছে। তাকে দেখতে পেয়ে আমি নন্দকে বললাম, নন্দ, নন্দ ওপারে তাকিয়ে দেখো। আমার কথায় নন্দ ওপারে তাকিয়ে দেখলো, তারপর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও ও ওটা ওটা কে ঠাকুরমশাই? ওটাই হলো সে যাকে আমি কাল রাতে দেখেছি। তোমাদের গ্রামের সমস্ত কিছুর পেছনে যার হাত রয়েছে, আজ তাকে আমি দেখার চেষ্টা করব। তুমি এখানেই বসে থাকো। মনে রাখবে গোটা রাত তুমি ওই গাছের দিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? আমি আসছি। ঠাকুরমশাই দেখবেন আপনার কোনো বিপদ না হয় যেন। আমি আমার জীবনে চিন্তা করি না, আমার আর কি আছে। কিন্তু ঠাকুরমশাই, আপনি বড় মানুষ, আপনার জন্য অনেকে রয়েছে।
তাছাড়া গোটা গ্রামের মানুষ আপনার দিকে তাকিয়ে। সাবধানে থাকবেন ঠাকুরমশাই। তার কথা শুনে বড় ভালো লাগলো, তবে এখন আমার অপেক্ষা করার সময় নেই। সেই ছায়া মুহূর্তে অনেকটা এগিয়ে গেছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। নন্দ গাছের তলায় বসে রইল। তারানাথ এবার চুপ করল। সিগারেটের বাক্স থেকে আরও একটা সিগারেট তুলে নিয়ে সেটা ধরালো। আমরা জানি গল্পটা শেষ হয়নি, তবে তারানাথ হয়তো এমনভাবে চুপ করে যেতে আমাদের কৌতূহল যেন আরও বেড়ে গেল। তারানাথ মাঝে মাঝে এমনটা ইচ্ছে করেই করে, জানি এই গল্পের শেষটা শোনার জন্য আমরা কৌতূহলী হয়ে পড়ব। সে ইচ্ছে করে আমাদের কৌতূহল বাড়িয়ে দেয়। তারানাথ কিছুই না বলে স্বাভাবিকভাবে সিগারেট টানতে লাগলো। কিশোরী কৌতূহলী গলায় বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি দেখলেন সেদিন রাতে? আগের দিনের মতোই আপনি সেই ছায়ামূর্তির পিছু নিয়েছিলেন তো? আমি জানতাম সেই ছায়ামূর্তির পিছু নিলে সেই ছায়ামূর্তির অদ্ভুত সুরে আমার ঘুম পেয়ে যাবে। তাই যে কোনোভাবেই হোক নিজেকে জাগিয়ে রাখতে হবে। তাই আমি একটা কাজ করেছিলাম। নন্দর বাড়ি থেকে আসার সময় খানিকটা তুলো আমি এনেছিলাম। মূর্তির পিছনে ওর সাথে সাথে সেই তুলো আমি দোকানে গুঁজে নিলাম। তারপর সেই মূর্তির পিছু পিছু এগিয়ে যেতে লাগলাম, আর মনে মনে বারবার মধুসুন্দরী দেবীর জপ করতে লাগলাম। সেই ছায়ামূর্তির পিছু পিছু গ্রামের অর্ধেকটা পর্যন্ত যখন এসে পড়েছি, তখনও বুঝতে পারলাম আগের দিনের মতো তেমন কিছুই হচ্ছে না। তার মানে আমার কানে তুলো গুঁজে রাখার ব্যাপারটা কাজ করেছে। আর ওখানে কেউ এগিয়ে গেছে, কারণ সেই ছায়া হঠাৎ থমকে দাঁড়ালো। তাকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে আমিও দাঁড়িয়ে পড়েছি। এবার দেখতে পেলাম চাঁদের আলোয় সেই ছায়ামূর্তি আস্তে আস্তে আমার দিকে ঘুরতে শুরু করেছে। আমি এবার কিন্তু একটু চমকে উঠলাম, কারণ আমার সামনে কে এসে দাঁড়িয়েছে সেটা আমি এখনো পর্যন্ত জানি না। তাই অজানা কোনো শক্তির উপর আমার করণীয় কিছুই নেই। সে কিন্তু আমার দিকে পুরোপুরি ঘুরে না তাকালেও আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। এবার আমার কেমন যেন জেদ চেপে গেল, আমায় তাকে দেখতেই হবে। আমি আরো একবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক তখনই একটা ব্যাপার ঘটল। তারানাথের দুটো চোখ কেমন যেন বড় হয়ে এলো। তারানাথ বাইরে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে দেখতে নিজের মনেই বলে চলল, আমার মনে হলো আমার চারপাশের গ্রামটা কখন যেন বদলে গেছে। আমি এসে দাঁড়িয়েছি একটা অন্ধকার পথের মধ্যে। দূর থেকে একটা আলো যেন আসছে আমার দিকে, কিন্তু আলোটার কোনো উৎস আমি বুঝতে পারছি না। আর সেই আলোটার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক যেমন আমি এগিয়ে যাচ্ছি। সেই আলোর মধ্যে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির অবয়ব, তাকে কিন্তু হঠাৎ আমি চিনতে পারলাম। দুদিন যাকে আমি গাছের তলায় দেখতে পেয়েছি, যার পিছে পিছে আমি এখানে এসে পড়েছি, সেই ছায়ামূর্তির অবয়বটা আর অন্য কেউ নয়। কিন্তু কিন্তু কার এত অপার শক্তি রয়েছে যে আমার দেহবন্ধন কাটিয়ে আমার সমস্ত রকম শক্তিকে অগ্রাহ্য করে আমায় এইভাবে অন্য জগতে নিয়ে আসতে পারে? আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে এলো না। দেখতে পেলাম ওই আলোর মধ্যে ওই মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। আমার দু চোখ বেয়ে কিন্তু আগের মতো ঘুম নেমে এলো না, বরং একটা অদ্ভুত কৌতূহল, একটা অদ্ভুত ভয় আমার হচ্ছিল। যে আমার দিকে এগিয়ে আসছে তার দুটো কান যেন অনেকটা বড়, কালো ছায়ামূর্তিটার মাথার দুপাশের অবয়বটুকু অনেকটা বড় হাতির কানের মতো মনে হতে লাগলো। আমি পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে রইলাম এক জায়গায়। সে আমার দিকে আরো খানিকটা এগিয়ে আসার পরে আমি সেই শব্দটা আবার শুনতে পেলাম। তখনই মনে পড়ে গেল আমার কানে গোঁজা তুলো ছিল। কানে হাত দিয়ে দেখতে পেলাম তুলো আগের মতোই রয়েছে, তবু সেই তুলো ভেদ করে আমার কানের ভেতরে সে ঢুকছে ঝিঝি পোকা, মৌমাছির মিলিত একটা ডাক। তবে আজ আমার ঘুম আসছে না।
বহু দূরে সেই ছায়ামূর্তির দিক থেকে আরও একটা কি যেন ভেসে আসছে, যেটা স্পষ্টভাবে কোনো কথা। আমি আরও খানিকক্ষণভাবে দাঁড়িয়ে রইলাম, তারপর হঠাৎ করেই চেতনা ফিরতে দেখতে পেলাম আমি দাঁড়িয়ে রয়েছি গ্রামের সেই পথে। চারপাশে কেউ কোথাও নেই, চাঁদের আলোয় চারপাশটা কেমন যেন ভেসে যাচ্ছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে খানিকটা সময় লেগেছিল। চারপাশের সেই ছায়ামূর্তি, তাকে কোথাও দেখতে পেলাম না। আমি গ্রামের রাস্তা ছেড়ে চলে গেলাম দিঘির দিকে। গিয়ে দেখি গাছের তলায় নন্দ। আমি নন্দর নাম ধরে দুবার ডাকলাম। আমার গলার স্বর ফাঁকা জায়গায় প্রতিধ্বনিত হলো দুবার। নন্দ, নন্দ। নন্দর গলার স্বর পাওয়া গেল। গাছের ওপর থেকে সে বলল, খুব ঠান্ডা ঠাকুরমশাই, তাই গাছের উপরে বসে আছি। আর বসে থাকতে হবে না, নেমে এসো। নন্দ নেমে আসতেই দেখতে পেলাম চাঁদের আলোয় আধো অন্ধকারে তার দুটো চোখ গোল হয়ে গেছে। ভয় পাওয়া গলায় সে বলল, আপনি তো চলে গেলেন ঠাকুরমশাই, আমি তো প্রথমেই বসে রয়েছি। তারপর দেখতে পেলাম সেই ছায়ামূর্তিটা আবার ওপারে গাছের কাছে ফিরে এসেছে, কিন্তু তারপর যে কোথায় লুকিয়ে পড়লো আমি কিছুই বুঝতে পারলাম না। আমি হেসে বললাম, তুমি যা করেছো তাই অনেক, নন্দ। মনে হয় এই সমস্যার একটা সমাধান আমি খুঁজে পেয়ে গেছি। এখন আমাদের সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, এখন কিছুই করা যাবে না। সকাল পর্যন্ত সেখানে বসে নন্দকে সবকিছু খুলে বললাম। তারপর একটু সকাল হতেই আবার উঠে গেলাম দিঘির ওপারে, সেই গাছের তলায় যেখানে সেই ছায়ামূর্তিকে নন্দ আর আমি দেখেছিলাম। গাছটা বেশ পুরনো, গাছের গায়ে লাল রঙের সুতো বাঁধা। গাছটা দেখতে দেখতে নন্দ বলে উঠল, আরে এটাই তো সেই গাছটা, ওই যেই গাছে ঠাকুরমশাই সুতো বেঁধেছিল। আমাদের গ্রামে যেবার মহামারী হলো, তারপরেই তো গ্রামের মানুষ বড় কষ্টে থাকতো। কিছুতেই ঘুম আসছে না, কাজ ভালোভাবে হচ্ছে না, কারো কোনো কিছুই ভালোভাবে চলছিল না। ঠাকুরমশাই তো সেবার এই গাছের তলায় কি একটা পুজো করেছিলেন, কিন্তু কিসের পুজো করেছিলেন তা আমাদের বলেননি। আমি হেসে উঠলাম। তারপর বললাম, তোমাদের ঠাকুরমশাই তোমাদের গ্রামের মানুষদের জন্য একটা ভালো কাজ করেছিলেন, তবে তিনি বুঝতে পারেননি তার এই কাজ পরবর্তীতে গ্রামের মানুষদের উপরে একটা বিপদ ডেকে আনতে পারে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারলাম না, ঠাকুর মশাই ঠিক কিসের পুজো করেছিলেন, আর ওই ছায়া মূর্তি আসলে কার? বাড়ি থেকে শাবল আর কোদাল নিয়ে সে নন্দকে দিয়ে সেই গাছের তলে একটা নির্দিষ্ট জায়গায় মাটি খোঁড়ালাম। তারপর দেখতে পেলাম একটা ছোট্ট লাল রঙের কাপড়। এই কাপড় খুলে দেখা গেল একটা মাটি দিয়ে তৈরি অদ্ভুত একটা মূর্তি। সেই মূর্তিটা যে আসলে কার তা আমি বলতে পারবো না, কিন্তু মূর্তির চোখ, মুখ, শরীর সবটাই অনেকটা মানুষের মতো। তাও মানুষ নয়, তবে মূর্তিটা কার তার কিছুই আমি বুঝতে পারছি না। লাল কাপড়ে মুড়ে সেই মূর্তিটা দিঘির জলে ভাসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে ওই গ্রামে রাতের বেলা আর কেউ গ্রামবাসীদের ঘুম পাড়ায়নি ঠাকুরমশাই? এরপর আমি প্রায় 4 দিন ওই গ্রামে ছিলাম, কিন্তু তেমন কিছু দেখতে পাইনি। তারপর আমি ওই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। ফিরে আসার আগে সেই গ্রামের লোকেরা আমায় অনেক ধন্যবাদ জানিয়েছিল। মোড়ল আমার সামনে এসে বলেছিল, ঠাকুরমশাই, আপনি আমাদের যে সাহায্য করলেন তা আমরা কোনো দিনও ভুলব না। কিন্তু ঠাকুরমশাই, কোন দেবতার পুজো করেছিলেন বলুন তো? আমার সে কথা জানা ছিল না। ফিরে আসার সময় নন্দ 2 হাত জড়ো করে আমায় প্রণাম করেছিল। তারপর গ্রামের সকল মানুষকে বিদায় জানিয়ে আমি চলে এসেছিলাম। আমরা বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী বলল, ঠাকুরমশাই মূর্তির ব্যাপারে কিন্তু কিছুই বলতে পারলেন না। তিনি বুঝতেই পারেননি সেই মূর্তি আসলে কার। আমি হাসলাম। তারপর বললাম, হয়তো তাই, আবার হয়তো অন্য কিছুও হতে পারে। তারানাথের যা ইচ্ছে তুমি তো জানোই।